রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই অনুষ্ঠানকে লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে দিচ্ছ, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং সর্বোপরি তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়া এটিএন কলকাতায় সমস্যা এবং সমাধান অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময় শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। জ্যোতিষশাস্ত্রেই শুধু তার জ্ঞান নয়, জ্ঞান আছে আধ্যাত্মিক জগতের উপরে, কারণ আধ্যাত্মবাদকে তিনি নতুন আঙ্গিকে বিশ্লেষণ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অমৃত বর্ষার মাধ্যমে বুধবার 10:15-তে। তার জ্ঞানের তুলনা নেই, সে আপনারা বলেন আমরাও বলি। যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। আপনি আলোচনা করছিলেন যে বকরি গ্রহ সম্পর্কে, আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে বকরি গ্রহ, কোথায় থাকলে কি ফল দেয়, সেটা নিয়েই আবার আলোচনা করবেন। হ্যাঁ, তাহলে এই এটিএন কলকাতা টিভি মিডিয়াতে প্রতি রবিবার দিন রাত্রি 10:05 থেকে 11:05 এবং প্রতি বৃহস্পতিবার রাত্রি 10:15 থেকে 11:15 এই দুটো অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। এছাড়া প্রতি বুধবার রাত্রি 10:15 থেকে 11:15 অমৃত বর্ষা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমি তোমাদের কাছে উপস্থাপন করে আসছিলাম আমাদের বৈদিক ট্রেডিশন তথা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে। আমাদের বৈদিক ট্রেডিশন দেবদাসবাবু, আপনাদের বৈদিক ট্রেডিশন মানে অং বং চং, আপনাদের বৈদিক ট্রেডিশন মানে সামাজিক কুপ্রথা, আপনাদের বৈদিক ট্রেডিশন মানে সামাজিক কুসংস্কার, আপনাদের বৈদিক ট্রেডিশন মানে সামাজিক ব্যাধি। আমরা জানবো সত্যি কি আমাদের বৈদিক ট্রেডিশন মানে সামাজিক ব্যাধি, সত্যি কি আমাদের বৈদিক ট্রেডিশন মানে সামাজিক কুসংস্কার, সত্যি কি আমাদের বৈদিক ট্রেডিশন মানে অং বং চং, সত্যি কি আমাদের বৈদিক ট্রেডিশন মানে মধ্যযুগীয় বর্বরতা? যদি তাই হয় তাহলে এই আধুনিক যুগের শিক্ষিত মানুষ হিসেবে আমরা আমাদের বৈদিক ট্রেডিশনকে ছুঁড়ে ফেলে দেব ভারত মহাসাগরের জলে। আর যদি দেখি যে এর মধ্যে সত্যতা লুকিয়ে আছে, সমগ্র বিশ্ব একে স্বীকৃতি দিয়েছে, তাহলে অবশ্যভাবেই আমরা এই বেদ তথা বৈদিক ট্রেডিশনকে গ্রহণ করব এবং আমরা মানব কল্যাণে তাকে কাজে লাগাবো। দেবদাস বাবু, আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনাদের বৈদিক ট্রেডিশনকে সমগ্র বিশ্ব স্বীকৃতি দিয়েছে? আপনাদের বৈদিক ট্রেডিশন এই ভারতের একটি আঞ্চলিক বিষয়, সমগ্র বিশ্ব এর নাম পর্যন্ত জানে না। এ হলো এক সামাজিক ক্যান্সার। যদি এটি সামাজিক ক্যান্সার হয় তাহলে অবশ্যভাবেই আমরা তাকে সমূলে বিনাশ করব। আর যদি দেখি যে না, এটি কোনো আঞ্চলিক বিষয় নয়, এটি কোনো সামাজিক কুপ্রথা নয়, এটি হলো এক ঐতিহ্য, এটি মানব কল্যাণের ধারক ও বাহক এবং এটি ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে আমরা অবশ্যভাবে তাকে গ্রহণ করব। দেবদাস বাবু, আপনি কিন্তু কথা অনেক বলে ফেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি প্রমাণ করেননি যে আপনাদের অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ড ওয়াইড, সেটি আঞ্চলিক নয়। আগে আমরা সেদিকে দৃষ্টিপাত করব, সত্যি কি অ্যাস্ট্রোলজি, সত্যি কি বৈদিক ট্রেডিশন আঞ্চলিক, এই ভারতের মধ্যেই সীমাবদ্ধ, নাকি তা ওয়ার্ল্ড ওয়াইড। যে কোনো নিউজ পেপারে, যে কোনো পত্রপত্রিকায় অ্যাস্ট্রোলজি সাইট থাকবেই থাকবে, তা সে বাংলা পত্রিকা হোক, হিন্দি, ইংলিশ, ফ্রান্স বা যে কোনো ভাষাতেই তা লিখিত হোক না কেন, তাতে অ্যাস্ট্রোলজি সাইট অবশ্যভাবেই থাকবে। বিশ্বায়নে যে এক অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট, সেই ইন্টারনেটে অ্যাস্ট্রোলজি সাইট আছে, এটি আমার দাবি নয়, এটি সত্য, এটি ঘটনা, এটি বাস্তব। মোবাইল খুললেই আমরা দেখতে পাই। এবং তোমার কাছে যে মোবাইল ফোনে কানেকশনটি আছে সেটি হাচ হোক বা এয়ারটেল অথবা রিলায়েন্স অথবা বিএসএনএল, সমস্ত জায়গাতেই অ্যাস্ট্রোলজি সাইট আছে, তার স্থান রয়েছে। তাহলে আমরা কি দেখছি যে এই অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ড ওয়াইড
সমগ্র বিশ্ব এই নাম, এই শব্দ, এই বিষয়ের সাথে পরিচিত এবং তাতে আস্থাবান। না শুধুমাত্র আনন্দবাজার পত্রিকাতেই এই অ্যাস্ট্রোলজি বিষয়ে লেখা হয়ে থাকে, সমগ্র জায়গাতে, সমগ্র প্রথম শ্রেণীর দৈনিকেই অ্যাস্ট্রোলজি সাইট আছে। তাহলে এটা প্রমাণিত হলো যে এটি কোনো আঞ্চলিক বিষয় নয়, এটি ওয়ার্ল্ড ওয়াইড, সমগ্র বিশ্ব এই অ্যাস্ট্রোলজির সাথে পরিচিত, এবং শুধু পরিচিত নয়, তাকে যখন তারা বহন করে চলেছে তাহলে তাতে তারা বিশ্বাসী। এবার আমরা জানবো যে এই অ্যাস্ট্রোলজি কি শুধুমাত্র ভারতেই স্বীকৃত, নাকি সমগ্র বিশ্ব তাকে ঐতিহ্য বলে স্বীকৃতি দিয়েছে। বহু ভক্ত তোমরা আবার ফোন করেছো, আমরা সেই জায়গাটিকে দেখতে চাই, আমরা সেই বিশেষ গৌরবময় জায়গাটিকে আবার দেখতে চাই যেখানে আমাদের বৈদিক ট্রেডিশনকে ঐতিহ্য বলে ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র তাদের অনুরোধের জন্য আজ আমি আবার উপস্থাপন করছি যে আমাদের ভারতীয় সম্পদ বৈদিক ট্রেডিশনকে ইউনেস্কো ঐতিহ্য বলে স্বীকৃতি জানিয়েছে। আর এই ইউনেস্কো কোনো ভারতীয় সংস্থা নয়, এটি ইউএস এর একটি সংস্থা, এবং এটি কোনো দাবি নয়, সেটিকেও আমরা প্রমাণ করে দেব। তাহলে আমি এটিকে উপস্থাপন করছি এবং তার সাথে সাথে আমি টেকনিশিয়ান ভক্তদের বলছি যে তোমরা এই পেপারটিকে ক্লোজ ফ্রেমে সমগ্র দর্শকের কাছে উপস্থাপন করবে, সমগ্র ভক্তদের কাছে উপস্থাপন করবে। দেখো যে এখানে কি আছে লেখা, বেদ মন্ত্র উচ্চারণ বিশ্বের ঐতিহ্য ঘোষণা করলো ইউনেস্কো। বেদ মন্ত্র উচ্চারণ বিশ্বের ঐতিহ্য ঘোষণা করলো ইউনেস্কো। আর এটি কোনো প্রকার জ্যোতিষ প্রেস থেকে প্রিন্ট হয়ে বেরোয়নি, এটি প্রিন্ট হয়ে বেরিয়েছে বাংলা ভাষার অন্যতম দৈনিক আনন্দবাজার পত্রিকা তথা সেই সময় এই রকম প্রথম শ্রেণীর পত্রিকায়, এবং সেই সময়কার প্রথম শ্রেণীর নিউজ চ্যানেলগুলিতেও তা ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এবং তার সাথে সাথে হিন্দি ভাষার প্রথম শ্রেণীর দৈনিকগুলোতেও তা প্রকাশিত হয়েছিল। সেটি কবে প্রকাশিত হয়েছিল তাও আমাদেরকে জানতে হবে। সেটি প্রকাশিত হয়েছিল, আমি তাও এখানে তোমাদের কাছে উপস্থাপন করছি, এবং আমি তার সাথে সাথে বলছি যে ভক্তগণ তোমরা সেটিকে ক্লোজ ফ্রেমে উপস্থাপন করবে। সেটি কবে সেটি প্রকাশিত হয়েছিল, সেটি প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকা রবিবার 30শে নভেম্বর 2003। আমি আবার বলছি এই জায়গাটিকে তোমরা ক্লোজ ফ্রেমে উপস্থাপন করবে। তাহলে আমরা দেখলাম আপাত দৃষ্টিতে যাকে সামাজিক ক্যান্সার বলে মনে হয়ে থাকে তা আসলে সামাজিক ক্যান্সার তো নয়, তা হলো আমাদের সামাজিক সম্পদ, এবং তাকে স্বীকৃতি জানিয়েছে শুধুমাত্র আমাদের ভারত নয়, সমগ্র বিশ্ব, সেই ইউনেস্কো। তাহলে এটি প্রমাণিত হলো যে বৈদিক ট্রেডিশন, আমাদের এই অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের সমস্ত দ্বীপ, সমস্ত ভূখণ্ড, সমগ্র মানব জাতি এই শব্দের সাথে পরিচিত এবং তাতে বিশ্বাসী, এবং তাকে স্বীকৃতি জানিয়েছে সমগ্র বিশ্ব। দেবদাস বাবু, আপনার মতো ব্যক্তিত্ব কোনো তর্ক বা বিতর্কে জড়িয়ে পড়বে এটা আমাদের কাম্য নয়। আমরা আপনার টিভি সেটের সামনে এসে বসি আপনার থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য। আপনি ঠিকই বলেছেন, কারণ আমরা যতদূর জানি যে 32,720টি পরিবারের সদস্য আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে এবং তারা আপনাকে গুরুর আসনে বসিয়েছে, তাদের জন্য নিরন্তর কাজ করে চলেছেন আপনি। সুতরাং আপনার কৃতিত্বের কথা তারাই জানেন। দেখিনি ফোনে কে আছেন। হ্যাঁ, নমস্কার। আমার নাম নীলাঞ্জনা ব্যানার্জি। নীলাঞ্জনা ব্যানার্জি, হ্যাঁ, বলুন। আমি একটুখানি এই দেবদাস বাবুকে একটু নমস্কার জানাচ্ছি। হ্যাঁ মা, নমস্কার। আমি 27 অগস্ট 1980 তে আমার জন্মদিন। 27 অগস্ট 1980।
সকাল 8:30 মোটামুটি ওই সময় আর কি, মানে আমার সকাল- বার্থ সার্টিফিকেটে তাই লেখা। সকাল 8:30। হুম। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতা। কি জানতে চাইছেন? আর বুধবার ছিল অ্যাকচুয়ালি। কি জানতে চাইছেন? আচ্ছা, আমি একটুখানি কথা বলবো। আমি একটুখানি মানে আমার পারিবারিক জীবন অ্যান্ড আমার এডুকেশন। আমি এখন বিবাহিত হয়ে গেছে, আমার 1.5 বছর হয়েছে বিয়ে হয়ে গেছে। আচ্ছা। তো আমি জানতে চাই, আমি প্রবাসী বাঙালি, কিন্তু আমি এখন জানতে চাই যে এরপরে লাইক কিরকম থাকবে। আর আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছি, তো আমি আচ্ছা। নেক্সট ইয়ার ইন্টারে বসবো এই আসছে বছর। তো আচ্ছা। পড়াশোনার দিকটা আমি জানতে চাই। আচ্ছা মা, তুমি বলবে যে 27শে আগস্ট 1980 সাল সেদিন ছিল বুধবার, এবং মা তোমার কি মীন রাশি এবং হচ্ছে মেষ লগ্ন? না তো, আমার তো মানে যেটা করা আছে সেটা হচ্ছে কুম্ভ রাশি বেরিয়েছিল। না মা, আমি এখানে তোমাকে বলে দিচ্ছি যে মিনে তোমার এখানে চন্দ্র আছে 1 ডিগ্রি 18 মিনিট 48 সেকেন্ড। ওখানে যেটি তৈরি করা হয়েছে সেটি ভুল তৈরি করা হয়েছে। আচ্ছা, তোমার কি বিষয়ে মা প্রশ্ন আছে বলবে? আচ্ছা, ওটা কি 8:30 সকাল 27 অগস্ট 1980 সব ঠিক আছে মানে ডেটাগুলো? সেটাই মা, আবার আমি তোমাকে হ্যাঁ, বলছি হ্যাঁ, 27শে আগস্ট 1980 সেদিন ছিল বুধবার। হ্যাঁ, ওয়েডনেসডে। হ্যাঁ। আচ্ছা, তুমি সময়টা কত বলেছো? 8:30 সকাল। ভোর 8:30। হ্যাঁ, তা বলে মা কিন্তু রাশি কিন্তু এখানে পাল্টাচ্ছে না, ও কারণ আচ্ছা, ওখানে 1 ডিগ্রিতে কিন্তু ঢুকে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু বলুন, আমি লিখে নিই। আচ্ছা, তাহলে মা তোমার কি বিষয় আছে প্রশ্ন? আপনি একটু রাশিটা please বৈবাহিক বলুন। জীবন এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি একটু রাশি আর লগ্নটা আমাকে একটু বলে দেবেন কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে মা, আমি আলোচনা শুরু করছি, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আপনি একটু আমার ওই ম্যারেজ লাইফটা সম্বন্ধে। আচ্ছা, বলবেন। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, তুমি এখানে প্রশ্ন করেছো যে তুমি সিএ পড়ছো কি, তাই তো? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এবং হচ্ছে সেটা কতটা শুভ হবে। তোমার জন্মকুণ্ডলিতে রবি এবং বুধ একসাথে আছে, এটা হলো বুধাদিত্য যোগ। কিন্তু তোমার জন্মকুণ্ডলিতে সেই বুধের সাথে বৃহস্পতি যুক্ত হয়ে গিয়েছে। সেইখানে বুধ এবং বৃহস্পতি যুক্ত হয়ে এখানে ধননাশ যোগ সৃষ্টি করেছে, এবং যেটা তোমার বুধের তথা বৃহস্পতির গুণাগুণকে নষ্ট করেছে। সেই জন্য মা অবশ্যভাবে তুমি বুধ এবং বৃহস্পতি এই ধননাশ যোগে প্রতিকার করবে। সেই জন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। তাহলে আমরা যে জায়গাটি নিয়ে আলোচনা করব আজকে, সেটি হলো যে বকরি গ্রহ। আমরা সে বিষয়ে আমাদের আলোচনাকে চালিয়ে নিয়ে যাব। ভক্তগণ, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী। আমি যেটা বলছিলাম যে 32,720টি পরিবারের সদস্য, তার মানে তো লক্ষ লক্ষ মানুষ আপনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং তারা আপনার কাছ থেকে দীক্ষা নিয়েছে, তারা উপকার পাচ্ছে, তাদের জন্য নিরন্তর কাজ করে চলেছেন। এই বিষয়ে যদি আপনার কোনো গর্ব নেই, আমরা জানি। সুতরাং সে বিষয়ে আমরা কোনো প্রকার তর্ক বিতর্কে না জড়িয়ে আমরা শুধুমাত্র আমাদের বৈদিক ট্র্যাডিশনের সত্যতাকে উপস্থাপন করব, কারণ সত্যমেব জয়তে, সত্য সর্বদাই জয়লাভ করে। তাহলে আমরা সে বিষয়ে আলোচনাকে এগিয়ে নিয়ে যাব যে আমাদের রাজ্য কারক গ্রহ এবং মারক গ্রহে আলোচনায়। তাহলে যে গ্রহ আমাদের জীবনে রাজার ন্যায় সফলতা প্রদান করে থাকে সে হলো আমাদের রাজ্য কারক গ্রহ। আমরা আলোচনা করেছিলাম মিথুন লগ্ন পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব যে কর্কট লগ্ন থেকে। তাহলে একজন কর্কট লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্য কারক গ্রহ কে বা কারা, আর একজন কর্কট লগ্নের ব্যক্তির পক্ষে মারক গ্রহ কে বা কারা, সে বিষয়ে আমরা আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। তুমি একজন পুরুষ বা নারী যদি তোমার কর্কট লগ্ন হয়, তাহলে তোমার পক্ষে রাজ্য কারক গ্রহ হলো কে? তাহলে তোমার পক্ষে রাজ্য কারক গ্রহ মঙ্গল, আর তোমার পক্ষে মারক গ্রহ হলো শনি। তাহলে আমরা ছবির মাধ্যমে এবারে দেখে নেব যে একজন কর্কট লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্য কারক গ্রহ এবং মারক গ্রহ কে। তাহলে ভক্তগণ, যদি তোমার লগ্ন এখানে লেখা থাকে, যদি তোমার লগ্ন এখানে লেখা থাকে, তাহলে তুমি পুরুষ বা নারী, তোমার পক্ষে রাজ্য কারক গ্রহ হবে কে? মঙ্গল, এবং তোমার পক্ষে মারক গ্রহ হবে কে? শনি। আর যদি আমাদের রাজ্য কারক গ্রহ বকরি থাকে, তাহলে কি ফলাফল দেয়
তা আমি আলোচনা করব, কিন্তু আগে আমরা প্রত্যেকটা লগ্ন সম্পর্কে জেনে নেব। ধরে নাও যে তুমি তোমার সমগ্র পরিবারকে নিয়ে গিয়েছো কোনো একটি বিয়ে বাড়িতে, তোমার বাড়ি প্রধান দরজাতে তালা দিয়ে, আর সেই বিয়ে বাড়ি থেকে তুমি ফিরেছো রাত্রি 1:30 বা 2টোয়, প্রচন্ড ক্লান্ত তুমি এবং তার সাথে তোমার সমগ্র পরিবার। আর সেই সময় তুমি দেখছো যে তোমার হাতে একগুচ্ছ চাবি আছে, আর সেই চাবির মধ্যে কোনটা তোমার বাড়ির প্রধান দরজার চাবি তা তুমি খুঁজে পাচ্ছ না। একটার পর একটা চাবি দিয়ে তুমি সেই তালা খুলবার জন্য ট্রাই করে যাচ্ছ, কিন্তু তালা কিছুতেই খুলছে না। তার ফলে তোমার সময় নষ্ট হচ্ছে এবং তার সাথে সাথে দেখা দিচ্ছে তোমার মধ্যে বিরক্তি। ঠিক একই ঘটনা ঘটে থাকে আমাদের জীবনে। যদি আমাদের রাজ্যকারক গ্রহ ভালো অবস্থাতে না থাকে, তাহলে আমাদের জীবনে সেই সমস্যার চাবিগুলো, সেই সমস্যার সমাধানগুলো আসে না। আমরা একটার পর একটা কাজ করে যাই, আমরা একটার পর একটা চেষ্টা করে যাই, তার ফলে শুধুমাত্র আমাদের সময়ই নষ্ট হয় এবং তার ফলে দেখা দেয় আমাদের মধ্যে বিরক্তি, কিন্তু আমাদের জীবনের সমস্যার সমাধান ঘটে না। তাই অবশ্যভাবে দেখতে হবে ভক্তগণ যে গ্রহরা কিভাবে আমাদের জীবনের কথা বলে ওঠে। অবশ্যভাবে আমাদেরকে দেখতে হবে যে আমাদের জন্মকুণ্ডলিতে রাজ্যকারক গ্রহ ভালো অবস্থাতে আছে কি না। আমরা এবার জানবো যে একজন সিংহ লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্যকারক গ্রহ কে এবং একজন সিংহ লগ্নের ব্যক্তির পক্ষে মারক গ্রহ কে। তাহলে যদি আমাদের সিংহ লগ্ন হয়, তাহলে আমাদের পক্ষে রাজ্যকারক গ্রহ সেই মঙ্গল। সেই মঙ্গলই হচ্ছে আমাদের পক্ষে রাজ্যকারক গ্রহ এবং আমাদের পক্ষে মারক গ্রহ হলো বুধ এবং শুক্র, কিন্তু তা বিশেষ অবস্থান করেই আমাদের জীবনে মারক ফল অর্থাৎ মৃত্যু সম যন্ত্রণা প্রদান করে থাকে। ভক্তগণ, অত্যন্ত উল্লেখযোগ্য এই বিষয়। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখবে, আমি ছবির মাধ্যমে উপস্থাপন করছি। যদি আমাদের লগ্ন হয় এই সিংহ, আমি ধরে নিলাম যে আমাদের লগ্ন হচ্ছে এটা, তাহলে আমাদের পক্ষে রাজ্যকারক গ্রহ কে? আমাদের পক্ষে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আর আমাদের পক্ষে মারক গ্রহ কে? তাহলে আমাদের পক্ষে মারক গ্রহ বুধ এবং শুক্র, এবং তা অত্যন্ত ভাবে আমাদের জীবনে মারক ফল দেবে। কোথায় অবস্থান করে ভক্তগণ? যদি আমাদের লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 এখানে যদি বুধ এবং শুক্র একসাথে থাকে, এখানে যদি বুধ এবং হচ্ছে শুক্র যদি এখানে একসাথে থাকে, তাহলে জানবে যে তা আমাদের জীবনে মারক ফল প্রদান করবে। বুধ এবং শুক্র যদি এখানে একসাথে থাকে, তাহলে জানবে তা আমাদের জীবনে অত্যন্ত খারাপ ফল, মৃত্যু সম যন্ত্রণা প্রদান করবে একজন সিংহ লগ্নের পুরুষ বা নারীর ক্ষেত্রে। এবার আমরা জানব যে যদি আমাদের কন্যা লগ্ন হয়, তাহলে আমাদের পক্ষে রাজ্যকারক গ্রহ কে? যদি আমাদের কন্যা লগ্ন হয়, তাহলে আমাদের পক্ষে মারক গ্রহ কে? তাহলে ভক্তগণ, আমি তা উপস্থাপন করছি, তোমরা নোট করে নাও। যদি আমাদের কন্যা লগ্ন হয়, তাহলে তুমি একজন নারী হও বা পুরুষ, তাহলে তোমার ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ হলো শুক্র এবং তোমার ক্ষেত্রে মারক গ্রহ হলো শুক্র এবং বুধ। দেবদাস বাবু, আপনি একবার খাতার দিকে তাকিয়ে বলুন, আপনি হয়তো ভুল করে ফেলছেন। আপনি এইমাত্র বলেছেন যে একজন কন্যা লগ্নের নারী বা পুরুষের পক্ষে রাজ্যকারক গ্রহ শুক্র, আবার আপনি মারক গ্রহ বলেছেন বুধ বা শুক্র। কি করে একটি গ্রহ রাজ্যকারক আবার একটি গ্রহ বা একই গ্রহ মারক হতে পারে, তা আমরা কিছুতেই বুঝতে পারছি না। বুঝতে না পারবার কোনো কারণ নেই, অবশ্যভাবে আমি তোমাদেরকে তা বুঝিয়ে বলবো, কিন্তু আগে আমরা দেখে নেব ছবির মাধ্যমে যে কিভাবে কোন লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ শুক্র এবং মারক গ্রহ বুধ এবং শুক্র। তাহলে ভক্তগণ, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী। তাহলে যদি আমাদের লগ্ন হয় এটা, তাহলে এই লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কে?
যদি আমাদের লগ্ন হয় এটা, তাহলে এই লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শুক্র, যে গ্রহ তাকে রাজার ন্যায় সফলতা প্রদান করবে, তা তুমি পুরুষ হও বা নারী। অপরদিকে এই লগ্নের পক্ষে মারক গ্রহকে, এই লগ্নের পক্ষে মারক গ্রহ বুধ এবং শুক্র, তা কি করে সম্ভব? একই শুক্র রাজ্যকারক গ্রহ, আবার একই শুক্র মারক গ্রহ। একই শুক্র তাকে সফলতার শিখরে উত্তীর্ণ করবে, আবার একই শুক্র তাকে অসফলতার সমুদ্রে নিক্ষিপ্ত করবে। এ কি করে সম্ভব? ঠিক যেমন এক গ্লাস জল, যদি এই এক গ্লাস জল আমরা পান করি তো তা আমাদেরকে জীবন প্রদান করে, আর যদি আমরা এক সমুদ্র জলে পড়ে যাই তা আমাদেরকে মৃত্যু প্রদান করে। এই একই জলের বিভিন্ন অবস্থা আমাদেরকে জন্ম বা জীবন ও মৃত্যু প্রদান করে থাকে। ঠিক সেই রকম যদি আমাদের জন্মকুণ্ডলিতে শুক্র ভালো অবস্থাতে থাকে একজন কন্যা লগ্নের ব্যক্তির পক্ষে, তাহলে তা আমাদের জীবনে সফলতা শীর্ষে উত্তীর্ণ করে। আর যদি সেই শুক্র খারাপ অবস্থাতে থাকে তাহলে আমাদের অবস্থা হয়, যদি আমরা কুল কিনারাহীন সমুদ্রের মধ্যে পড়ে যাই তাহলে সেই হাবুডুবুময় অবস্থা এসে দাঁড়ায় আমাদের জীবনে সেই শুক্রের ফলে। সেজন্যই শাস্ত্রকারগণ বলেছেন যে একজন কন্যা লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ শুক্র এবং একজন কন্যা লগ্নের পক্ষে মারক গ্রহ শুক্র, সাথে মারক গ্রহ বুধ, সেটি তোমরা অবশ্যভাবে খেয়াল রাখবে। এবার আমরা যেটি জানবো যে একজন তুলা লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ কে বা কারা এবং একজন তুলা লগ্নের পক্ষে মারক গ্রহ কে বা কারা। ভক্তগণ, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে তোমাদের জন্ম কুণ্ডলী। তাহলে আমরা সে বিষয়ে আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। তাহলে যদি তোমাদের লগ্ন হয় তুলা, ভক্তগণ, যদি তোমাদের তুলার ঘরে লং বা লগ্ন বা অ্যাসেন্ডেন্ট লেখা থাকে, তাহলে তুমি একজন পুরুষ বা নারী, তোমার পক্ষে রাজ্যকারক গ্রহ হলো শনি এবং তোমার পক্ষে মারক গ্রহ হলো মঙ্গল। অর্থাৎ একজন তুলা লগ্নের ব্যক্তিকে সফলতার শীর্ষে, সার্বিক সফলতার শীর্ষে উত্তীর্ণ করতে পারে কে? শনি। আর তাকে অসফলতার সমুদ্রে নিক্ষিপ্ত করতে পারে মঙ্গল। তাহলে আমরা এবার ছবির মাধ্যমে তা দেখে নেব। ভক্তগণ, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী। তাহলে যদি আমাদের লগ্ন হয় তুলা, তাহলে আমি ধরে নিলাম যে আমাদের লগ্ন হলো এটা। যদি আমাদের লগ্ন এটা হয় তাহলে এখান থেকে 1 2 3 4 আমরা জানবো। তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো 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 হ্যালো, নমস্কার, নমস্কার। বলুন। দেবদাসকে ওনাকেও নমস্কার। হ্যাঁ মা, নমস্কার। আমি একটু আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম মিনু মিত্র, ওনার নাম দেবাশিস মিত্র। কি মিত্র? দেবাশিস মিত্র। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিনু মিত্র। আচ্ছা, বলুন। আমি ওনার মানে চাকরি বাকরি, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হলো 1957, 8 মার্চ। 8ই মার্চ 57। হ্যাঁ। আচ্ছা, সময়? সময় হলো 1টা দুপুর। দুপুর 1টা। হ্যাঁ। আর কোথায় জন্ম? রাঁচিতে। রাঁচি। কি জানতে চাইছেন? মানে ওনার চাকরি বাকরি কোনো স্থিতি নেই, সেই সম্বন্ধেই জানতে চাইছি। চাকরি বাকরি নেই? মানে চাকরি বাকরি ওনার থাকছে কিছুদিন, আবার চলে যাচ্ছে। আচ্ছা, মানে কেন হচ্ছে এই জিনিসটা, ওনার লাইফটা মানে জীবনটা কিরকম যাবে সেটাই জানতে চাই। আচ্ছা মা, তুমি বলবে যে 8ই মার্চ 1957 সেদিন কি ফ্রাইডে ছিল? হ্যাঁ, ফ্রাইডে ছিল। এবং মা, ওর কি বৃষ রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন? হ্যাঁ হ্যাঁ। আবার মা বলছি বৃষ রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন। হ্যাঁ। আমি যদি এখানে ছকটাকে একে উপস্থাপন করি, তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বলতে। তুমি দেখে বলতে পারবে আমি ছকটিকে একে উপস্থাপন করছি। তাহলে মা, তোমার যেটি প্রশ্ন যে ওর জীবনে চাকরি করছে কিন্তু বারবার তাতে ছেদ আসছে, কি মা, তাই তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মা তুমি সেই সময়ের মধ্যে বলে ফেলবে তোমার ফোন নাম্বারটি। আপনার ফোন নাম্বারটা বলুন। আমার 2640 2640 7744 7722 44। আচ্ছা, এই অনুষ্ঠান বোধহয় দেখতে ভোলেন না আপনি? হ্যাঁ, না না, তাই না? এইগুলো সবসময় দেখি আমরা। আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, তাহলে তুমি বলবে যে এই ঘরটিতে আছে কেতু, কি মা, তাই তো? হ্যাঁ
এইখানে আছে কেতু, হ্যাঁ 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 এখানে আছে মঙ্গল এবং হচ্ছে চন্দ্র। হ্যাঁ মা সময় কম নষ্ট করে বলো। হ্যাঁ 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 এখানে আছে লগ্ন, হ্যাঁ এ ঘরে কোনো গ্রহ নেই, না এ ঘরে কোনো গ্রহ নেই। না এখানে আছে বৃহস্পতি, হ্যাঁ হ্যাঁ এখানে রাহু, হ্যাঁ এখানে শনি, হ্যাঁ এ ঘরে কোনো গ্রহ নেই, না এ ঘরে কোনো গ্রহ নেই। না এখানে রবি, শুক্র এবং বুধ, বুধ, হ্যাঁ এবং এ ঘরে কোনো গ্রহ নেই। না তাহলে মা তোমার যেটি প্রশ্ন যে তার কর্মজীবনে বারবার ছেদ দেখা দিচ্ছে, হ্যাঁ সেটা কি জন্য এবং কেন এবং কিভাবেই বা এবং কবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে কি মা, তাই তো? হ্যাঁ 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 তাহলে আমি আলোচনা শুরু করছি, তুমি সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে এখানে আমরা কি দেখছি যে এখানে ছন্নছাড়া যোগে প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। মা নিজে সেই টেলিফোন নাম্বার থেকে ফোন করে বলেছেন যে তার স্বামীর কর্মজীবন বারবার ব্যাহত হচ্ছে। জন্ম 1957, যথেষ্ট বয়সে এসে সে পৌঁছেছে, 47 কিন্তু এখনো পর্যন্ত সে কিন্তু তার কর্মজীবনে সমস্যা দ্বারা আক্রান্ত। ভক্তগণ, আমরা জানবো তার সম্পর্কে, না শুধু আমরা তার সম্পর্কে জানবো না, তার সাথে সাথে আমরা জানবো আমাদের সকলের সম্পর্কে, যে গ্রহরা কিভাবে আমাদের জীবনে কথা বলে ওঠে। তাহলে দেখো যে লগ্ন হলো এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই হচ্ছে 10 নম্বর ঘর। আর এই 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। তাহলে গ্রহ যখন নেই তাহলে বিচার করার কোনো প্রয়োজনীয়তাও নেই, না তা কি করে সম্ভব? গ্রহ যদি না থাকে তাহলেও আমাদের দেখতে হবে যে এই ঘরটা মিন, এর মালিককে বৃহস্পতি, এই ঘরে মালিক কোথায় কি অবস্থাতে আছে। এই ঘরে মালিক হলো বৃহস্পতি, সে এখানে লগ্ন থেকে 1 2 3 4, সে এখানে 4 নম্বর ঘরে খারাপ অবস্থাতে নেই। বুধের ঘরে বৃহস্পতি খুব ভালো নয়, কিন্তু সে খারাপ নেই, কারণ এর সাথে অন্য কোনো গ্রহ যুক্ত হয়নি। তাহলে কি জন্য তার কর্মজীবন বারবার ব্যাহত হচ্ছে? কেন তার ধনস্থান আক্রান্ত হচ্ছে? তার কি কারণ ভক্তগণ তোমরা দেখে নাও। এই হচ্ছে লগ্ন, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 নম্বর ঘর থেকে বিচার করতে হয় আয় বা ইনকাম, এবং এই ঘরটা হলো মেষ, এর মালিক হলো মঙ্গল। তাহলে আমাদেরকে খুঁজে বের করতেই হবে যে মঙ্গল কোথায় কি অবস্থায় আছে। মঙ্গল আছে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 নম্বর ঘরে আছে মঙ্গল। একেতে এই 12 নম্বর ঘরে গ্রহ থাকা শুভ নয়, এবং তার সাথে মঙ্গল একা নেই, আছে চন্দ্র। এই চন্দ্র হলো অনার অফ দ্য সেকেন্ড হাউস, এই 2 নম্বর ঘরের মালিক, যে 2 নম্বর ঘর থেকে বিচার করা হয় ধন, আর্থিক শক্তি। এই দুটো গ্রহ এখানে আছে। আর এই উল্টো দিকে 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর ঘরে আছে শনি, যেখানে মঙ্গল এবং চন্দ্র আছে। সেখান থেকে উল্টো দিকে 7 নম্বর ঘরে শনি, শনির দৃষ্টি এসে মঙ্গল এবং চন্দ্রের উপর পড়ে এখানে দুটি বীজযোগ সৃষ্টি করেছে, শনি মঙ্গল বীজযোগ এবং চন্দ্র শনি বীজযোগ। যেহেতু মঙ্গল এখানে অনার অফ দা 11th হাউস, যে গ্রহ তাকে ভালো আয় প্রদান করবে, ভালো যশ, সমৃদ্ধি, সম্মান প্রদান করবে, আর সেই গ্রহ এখানে বীজ যোগে আক্রান্ত হয়ে যাওয়ার জন্যই তার এখানে বারবার কর্মজীবন ব্যাহত হচ্ছে। তাকে বৃহস্পতি বারবার কর্মজীবন প্রদান করছে, তাকে শুভ কর্মজীবন প্রদান করতে চাইছে বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি একা কি করতে পারবে? কারণ বৃহস্পতি এদিকে একা সুফল প্রদান করলেও দুটি বীজযোগ তাকে বারবার ছিন্ন করছে। এক হলো চন্দ্র শনি বীজযোগ, 2 হলো শনি মঙ্গল বীজযোগ। এটি কিন্তু ছন্নছাড়া যোগ নয়, এটি বীজযোগ। তাহলে দেখলে যে গ্রহরা শুধুমাত্র আমাদের হরোস্কোপেই যে বীজযোগ সৃষ্টি করে তা নয়, আমাদের জীবনেও তা বীজযোগ সৃষ্টি করে। আর সেটি আমার কথা নয়, মা নিজে মুখে সেই ফোন নাম্বার থেকে এসে বলেছেন। তাই যেন তোমাদের জীবন এইভাবে সমস্যাগ্রস্ত না হয়ে যায়, সেজন্য আগে থেকে তোমরা যারা দেখছো যে তোমাদের এই ধরনের গ্রহ সন্নিবেশ আছে, তোমরা অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। এবং মা, আমি তোমার ক্ষেত্রে বলছি, সময় যথেষ্টভাবে নষ্ট হয়ে গিয়েছে। আর যেন জীবন এইভাবে সমস্যার দিকে ধাবিত না হয়, সেজন্য অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আর মিসেস মিত্র, স্ক্রিনে দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিতে পারেন এবং যোগাযোগ করে নিতে পারেন।
আমরা আলোচনায় ফিরে আসি। তাহলে আমরা যে জায়গাটি নিয়ে আলোচনা করছিলাম, গ্রহরা যে আমাদের জীবনে কথা বলে ওঠে, এটা এত সুন্দরভাবে আপনি প্রমাণ করান যে শুধু দর্শকরা নয়, আমরাও মানে খুব একটা আশ্চর্য হয়ে যাই যে কি প্রভাবটাই না আমাদের জীবনে ফেলে। তাহলে আমরা যে জায়গাটি নিয়ে আলোচনা করছিলাম যে একজন তুলা লগ্নের ব্যক্তির পক্ষে রাজযোগ কারক গ্রহ কে এবং মারক গ্রহ কে। তাহলে ভক্তগণ, আমি সেটিকে ছবির মাধ্যমে আবার তোমাদের কাছে উপস্থাপন করছি, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে এবং তার সাথে সাথে নোট করে নেবে। তাহলে যদি আমাদের লগ্ন হয় তুলা, আমি ধরে নিলাম যে আমাদের লগ্ন হলো এটা, তাহলে এই যদি আমাদের তুলা লগ্ন হয়, তাহলে তুমি একজন নারী হও বা পুরুষ, তোমার ক্ষেত্রে রাজযোগ কারক গ্রহ হলো শনি এবং মারক গ্রহ হলো মঙ্গল। তোমরা নিশ্চয়ই সেটিকে নোট করে ফেলেছ। এবারে আমরা জানবো যে একজন বৃশ্চিক লগ্নের ব্যক্তির পক্ষে রাজযোগ কারক গ্রহ কে এবং মারক গ্রহ কে। যদি তোমার লগ্ন হয় বৃশ্চিক, তাহলে ভক্তগণ আগে আমরা সেটিকে বলবো, তারপরে আমরা ছবির মাধ্যমে সেটিকে উপস্থাপন করব। তাহলে যদি তোমার লগ্ন হয় বৃশ্চিক, তাহলে তোমার ক্ষেত্রে রাজযোগ কারক গ্রহ কে বা কারা? তাহলে তোমার ক্ষেত্রে রাজযোগ কারক গ্রহ হলো বৃহস্পতি। এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মারক গ্রহ কে বা কারা? বৃশ্চিক লগ্নের পক্ষে মারক গ্রহ হলো বুধ। দেবদাস বাবু, আপনি রাজযোগ কারক গ্রহ সম্পর্কে বলেছেন যে গ্রহ আমাদের রাজার ন্যায় সফলতা প্রদান করে, অর্থাৎ জীবনের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য, সুশিক্ষা, সুকর্ম, গৃহশান্তি, সুগৃহ, জীবনের মান, যশ, প্রতিষ্ঠা, শান্তিময় ও সুখময় বিবাহ ও বিবাহিত জীবন, সুসন্তান, সব দিক থেকে যে গ্রহ আমাদেরকে শুভ ফল প্রদান করে, এক কথা বলা যায় দি কমপ্লিট ম্যান, সে হলো এই রাজযোগ কারক গ্রহ। আমাদের জন্মকুণ্ডলিতে তিনটি বিষয় অত্যন্ত জরুরি। এক হলো লগ্নপতি, অনার অব দ্য অ্যাসেন্ডেন্ট, লগ্ন ঘরের মালিক। কারণ এই লগ্ন থেকে বিচার করতে হয় স্বাস্থ্য। যদি আমাদের স্বাস্থ্যই ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের সমগ্র জীবনে কোনো কর্মই ভালোভাবে হবে না। আমরা কি বলি? আমরা কোনো একটি ক্রিকেট খেলার ম্যাচের শেষে স্লগ ওভারে কি বলি? হাতে আর মাত্র 5 ওভার আছে, তার মধ্যে করতে হবে 45 রানস। তাহলে আগে আমরা দেখি ওভার থাকলে রান আসবে, যদি ওভারই না থাকে তো রানের কোনো প্রশ্নই থাকে না। আমরা জানবো তার আগে দেখে নেবো যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি বলুন। শ্রী দেবদাসকে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ, নামটা বলুন, একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, 1 ডিসেম্বর 1983। 7ই ডিসেম্বর 83। 1 ডিসেম্বর। মা 5 পয়লা ডিসেম্বর। পয়লা ডিসেম্বর আচ্ছা, 1983 রাত 3:07। রাত 3:07। আচ্ছা, কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, আপনার নামটা কি বললেন? আমার মেয়ের নাম দিয়া চক্রবর্তী। দিয়া চক্রবর্তী, ঠিক আছে। কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি যে ওর লেখাপড়ার ব্যাপারটাই এখন মেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মা, তাহলে তুমি বলবে যে পয়লা ডিসেম্বর 1983 অর্থাৎ হচ্ছে বুধবার দিন কি রাত্রিবেলা 12টার পরে বৃহস্পতিবারের সূর্য উদয় হয়নি এমন সময় কি ওর জন্ম? হ্যাঁ মা, হ্যাঁ বাবা। আচ্ছা 3:07। আচ্ছা মা, তাহলে তুমি বলবে যে ওর কি কন্যা রাশি এবং হচ্ছে তুলা লগ্ন। হ্যাঁ। আমি যদি এখানে ওর ছকটিকে একে উপস্থাপন করি, তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? হ্যাঁ বলতে পারবে মা, তুমি বলে ফেলবে তোমার ফোন নাম্বারটি। 2496 2496 2639। 2639। তাহলে এখানে আমি ওর গ্রহ সন্নিবেশ সম্পর্কে আমি এখানে উপস্থাপন করছি। তার সাথে সাথে ভক্তগণ, যারা তোমরা টেলিফোনে লাইন পাচ্ছ না, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে যে তোমাদের জন্মকুণ্ডলী এবং তোমরা দেখে নেবে যে তোমাদের জন্মকুণ্ডলীতে কি রয়েছে। আচ্ছা মা, তাহলে তুমি বলবে যে ওর এই ঘরে কোনো গ্রহ নেই। হ্যাঁ।
এখানে রাহু, হ্যাঁ। এখানে গ্রহ নেই, না। এখানে গ্রহ নেই, না। এখানে গ্রহ নেই, না। এখানে আছে শুক্র, মঙ্গল এবং হচ্ছে চন্দ্র, হ্যাঁ। এখানে আছে লগ্ন শনি, হ্যাঁ। এখানে আছে রবি, বৃহস্পতি, কেতু, হ্যাঁ। এখানে বুধ, হ্যাঁ, আর কোনো গ্রহ নেই কোথাও। এখানে কোথাও গ্রহ নেই মা। তাহলে তোমার প্রশ্ন শিক্ষা সম্পর্কে। হ্যাঁ, ওর শিক্ষায় মানে বাধা বিঘ্ন থাকবে কিনা, উচ্চতর শিক্ষা হবে কিনা। কি ঠিক আছে। করছেন, কি পড়াশোনা করছে? ও কলেজে পড়ছে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক আছে মা, সঙ্গে থাকো। তাহলে আমরা আলোচনা শুরু করব। ভক্তগণ, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্ম কুণ্ডলী। আমাদের যার যেখানে লগ্ন লেখা থাকে সেখান থেকে 1 2 3 4 এই 4 নম্বর ঘর থেকে বিচার করতে হয় একাডেমিক এন্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন। আর এই ঘরটা মকরের মালিক হলো শনি। তাহলে এই ঘরে তো কোনো গ্রহ নেই, তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে শনি কোথায় আছে। শনি এখানে লগ্নে অত্যন্ত শক্তিশালী অবস্থাতে আছে, অর্থাৎ ওর পক্ষে প্রাথমিক শিক্ষা শুভ হবে। কিন্তু কি জন্য কিন্তু? তার কারণ এই জন্মকুণ্ডলিতে এছাড়া অনেকগুলো সমস্যা রয়েছে। সেটা হলো যে রবি, বৃহস্পতি, কেতু একসাথে, এর উল্টো দিক থেকে রাহু দৃষ্টি গিয়ে রবির ওপর পড়ে। এটি হলো রবি রাহু গ্রহণ যোগ, যেটা ওর উচ্চশিক্ষা তথা তার সাথে সাথে ওর কর্মজীবনে নিদারুণ সমস্যা সৃষ্টি করবে। এবং তার সাথে শুক্র আছে নিচস্থ অবস্থায়, যেটা ওর শিক্ষাগত যোগ্যতাকে ওর কর্মজীবনে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে বাধা প্রদান করবে। এবং মঙ্গল দ্বাদশে থেকে ভৌমদোষ। সেই জন্য মা, ওর পক্ষে সাধারণ শিক্ষা বা প্রাথমিক শিক্ষা শুভ হলেও নানাবিধ সমস্যা এই জন্মকুণ্ডলিতে রয়েছে। সেজন্য তুমি অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে ওর জীবন সমস্যা দ্বারা আক্রান্ত হয়ে যাবার আগে। কিন্তু দেবদাস বাবু, আমাদের মনে একটি প্রশ্ন জেগেছে। আপনি বলে থাকেন যে, বা আপনাদের অ্যাস্ট্রোলজি বলে থাকে রবি ছাড়া জীবন অন্ধকার, তাহলে আপনি কি করে এই ক্ষেত্রে বলে দিলেন যে তার পক্ষে প্রাথমিক শিক্ষা শুভ হবে? আপনি কি মুখ চিনে চিনে উত্তর দেন নাকি? না, এমন কোনো বিষয় নেই। দেখো, শনি এখানে শুধুমাত্র যে তুঙ্গস্থ আছে তাই নয়। আমি এই মাত্র বলছিলাম যে শনি হলো তুলা লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ। তাই সে শনির এতদূর ক্ষমতা আছে যে শনি একাই তাকে প্রাথমিক শিক্ষা থেকে উতরে নিয়ে যেতে পারে উচ্চ শিক্ষায়। কিন্তু উচ্চ শিক্ষায় নিয়ে গিয়ে কিন্তু তখন আর শুভ ফল প্রদান করতে পারবে না, যেহেতু রবি এবং শুক্র তার সাথ দিচ্ছে না। তাহলে মা, অবশ্যভাবে তুমি সেজন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, দেওয়ার জন্য যদি মনে করেন অবশ্যই নাম্বার নোট করে নিন এবং যোগাযোগ করে নেবেন। তাহলে আমরা যে জায়গাটি নিয়ে আলোচনা করছিলাম, যেটি বিষয় যে আগে আমাদের দেখতে হয় যে কত বল হাতে আছে, কত ওভার হাতে আছে। যত ওভার থাকলে তারপরেই খেলার প্রশ্ন। যদি ওভার না থাকে তাহলে কিন্তু হাতে উইকেট থেকেও কোনো লাভ নেই। ঠিক সেই রকম সবার আগে স্বাস্থ্যই সম্পদ। যদি আমাদের লগ্নপতি খারাপ অবস্থাতে থাকে তাহলে আমাদের জীবন নানা প্রকার সমস্যা দ্বারা আক্রান্ত হয়ে যায়, আমরা শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারি না। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট প্ল্যানেট এর পরে সেটা হলো রাজ্যকারক গ্রহ। যদি আমাদের রাজ্যকারক গ্রহ ভালো অবস্থাতে না থাকে তাহলে আমাদের জীবনে সফলতা লাভ হয় না। ঠিক যেমন আমাদের হাতে 5টি আঙ্গুল রয়েছে, কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আঙ্গুল হলো এটি। ঠিক সেই রকম আমাদের জন্মকুণ্ডলিতে 9টি গ্রহ রয়েছে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট তার মধ্যে হয়ে গেল রাজ্যকারক গ্রহ। এক একটি লগ্নের ক্ষেত্রে এক একটি গ্রহ হলো রাজ্যকারক গ্রহ। আর এরপরে রবি, কারণ রবি ছাড়া জীবন অন্ধকার। রবি হলো সফলতার প্রতীক। জীবনে যে যত একাডেমিক কোয়ালিফিকেশন লাভ করবে সে সেরকম সফলতা পাবে এমন কোনো বিষয় নেই। যদি এমন হতো তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইপিএস, সিবিএসসি ইত্যাদি পরীক্ষাতে যারা ফার্স্ট বা সেকেন্ড হতো তারাই সমাজে উচ্চ স্তরে উঠে আসতো, কিন্তু তা হয় না। যে কোনো পরীক্ষাতেই যে ফার্স্ট সেকেন্ড হয় তারাই যে উচ্চ স্তরে উঠে আসে তা নয়। আমরা এরকম বহু লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তিকে দেখেছি এবং সেই সমস্ত উদাহরণ আমি ইতিপূর্বে তা তোমাদের কাছে বহুবার উপস্থাপন করেছি। যে মহান গায়ক কিশোর কুমার কোনো প্রকার গানের জগতে একাডেমিক কোয়ালিফিকেশন লাভ না করেই তিনি ভারতের অন্যতম প্রথম শ্রেণীর গায়ক।
যেমন হচ্ছে পিসি সরকার কোনো প্রকার একাডেমিক কোয়ালিফিকেশন তার ম্যাজিক জগতে লাভ না করেই তিনি প্রথম শ্রেণীর ম্যাজিশিয়ান। তাই আমাদের জন্মকুণ্ডলিতে রবি অত্যন্ত জরুরি। রবি তোমার নিজের আইডেন্টিটি প্রদান করবে, তুমি নিজেই তোমার আইডেন্টিটি তৈরি করতে পারবে এই সমাজের বুকে যদি রবি তোমার জীবনে ভালো অবস্থায় থাকে। তাই এই 3টি গ্রহ অত্যন্ত ভাবে জরুরি। 1 হলো লগ্নপতি, 2 হলো রাজ্যকারক গ্রহ এবং সবার ক্ষেত্রে রবি ছাড়া জীবন অন্ধকার। এবার আমরা জানবো যে একজন ধনু লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ তথা মারক গ্রহকে, তার আগে দেখে নেব কে জানতে চাইছেন টেলিফোনে কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি সল্টলেক থেকে দীপান্বিতা পাল বলছি। কি পাল? দীপান্বিতা পাল। দীপান্বিতা পাল, বলুন। হ্যাঁ, আমার হচ্ছে ডেট অফ বার্থ 14ই নভেম্বর 14ই নভেম্বর 1974। 74। সময় হচ্ছে 12টা 55 দুপুর। দুপুর 12টা 55। কোথায় জন্ম? বৃহস্পতিবার। জন্ম কোথায়? কলকাতায়। কলকাতা। কি জানতে চাইছেন দীপান্বিতা? আমি হচ্ছে মানে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন সম্পর্কে আর কি জানতে চাইছি। আচ্ছা আচ্ছা মা, তাহলে তুমি বলবে যে 14ই নভেম্বর 1974 সেদিন কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। এবং মা তাহলে তোমার কি বৃশ্চিক রাশি এবং হচ্ছে কুম্ভ লগ্ন? হ্যাঁ হ্যাঁ। আমি যদি এখানে তোমার ছকটিকে উপস্থাপন করি তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ। কি মা তুমি কি আমাকে, আমি যদি ছকটি একে উপস্থাপন করি তুমি কি সেটি দেখে আমাকে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখানে এই ছকটিকে উপস্থাপন করছি এবং তার সাথে সাথে ভক্তগণ যারা তোমরা টেলিফোনে লাইন পাচ্ছ না তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। আর মা তুমি বলে ফেলবে তোমার ফোন নম্বর। আচ্ছা বলুন। ফোন নাম্বার বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 23582682 23582682 2682। হ্যাঁ। আচ্ছা আচ্ছা মা, তাহলে তোমার যেটি প্রশ্ন আছে তুমি সেটি আবার বলবে। হ্যাঁ, আমি আর কি জানতে চাইছি মানে দাম্পত্য জীবন সম্পর্কে এবং পারিবারিক জীবন সম্পর্কে। তাহলে মা তোমার এই ঘরে কোনো গ্রহ নেই? না। এখানে আছে কেতু? হ্যাঁ। এখানে শনি? হ্যাঁ। এখানে গ্রহ নেই? না। এখানে গ্রহ নেই? না। এখানে গ্রহ নেই? না। এখানে রবি বুধ শুক্র মঙ্গল? হ্যাঁ, 4টে। হ্যাঁ। এখানে হচ্ছে চন্দ্র এবং রাহু? হ্যাঁ। এখানে গ্রহ নেই? না। এখানে গ্রহ নেই? না। এখানে আছে লগ্ন এবং হচ্ছে বৃহস্পতি? হ্যাঁ, হ্যাঁ। এখানে কোনো গ্রহ নেই? না। তাহলে মা তোমার প্রশ্ন হচ্ছে যে তোমার দাম্পত্য জীবন সম্পর্কে। হ্যাঁ। আর কি আছে প্রশ্ন বললে? হ্যাঁ, মানে এই স্বামীর সম্পর্ক মানে স্বামীর ব্যাপারে আর কি আমি জানতে চাই। ঠিক আছে মা, সঙ্গে থাকো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে সাথে ভক্তগণ যারা তোমরা টেলিফোনে লাইন পাচ্ছ না তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। তাহলে লগ্ন হলো এটা, এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘর থেকে বিচার করতে হয় কি দাম্পত্য জীবন এবং মায়েদের ক্ষেত্রে স্বামী এবং ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে স্ত্রী। তাহলে এই ঘরে কোনো গ্রহ নেই, তাহলে দেখতে হবে এই ঘরটা সিংহ, এর মালিক হলো রবি। সেই রবি কোথায় কিভাবে আছে? রবি এখানে অত্যন্ত দুর্বল অবস্থাতে আছে কারণ মায়ের কার্তিক মাসে জন্ম এবং সেখানে রবি একানে, রবি বুধ শুক্র মঙ্গল একসাথে আছে। এখানে একটি অদ্ভুত গ্রহ সন্নিবেশ সৃষ্টি হয়েছে। একটি ঘরে 4টি গ্রহ থাকবার জন্য কোনো গ্রহটি শুভ ফল প্রদান করতে পারছে না এবং তার সাথে সাথে রবি এখানে অত্যন্ত দুর্বল। তাহলে যেটি আমাদের মনে প্রশ্ন জাগছে যে দেবদাস বাবু আপনি বলে থাকেন বা আপনাদের অ্যাস্ট্রোলজি বলে থাকে যদি সপ্তমপতি নিচস্থ হয়ে যায় তাহলে নাকি অত্যন্ত ভয়াবহ তার বিবাহ ও বিবাহিত জীবন দেখতে পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে তো সপ্তমপতি অত্যন্ত দুর্বল আছে। এখানে 28 ডিগ্রিতে আছে রবি, এখানে প্রথম 10 ডিগ্রিতে রবি নিচস্থ, বাকি 20 ডিগ্রিতে রবি দুর্বল। তাহলে এই মায়ের ক্ষেত্রে কেন ডিভোর্স বা ওই রকম ভয়াবহ কোনো প্রকার ফল দেখতে পাওয়া যাচ্ছে না? তার কারণ যে এই কুম্ভ লগ্নের পক্ষে রাজ্য কারক গ্রহ হলো মঙ্গল এবং শুক্র, তা যদি একসাথে থাকে তাহলে তা রাজযোগ সৃষ্টি করে। আর এখানে মায়ের জন্মকুণ্ডলিতে রাজযোগ রয়েছে কিন্তু সেটা অত্যন্ত ক্ষীণ বা দুর্বল অবস্থাতে রয়েছে, সেজন্য সেটা সুফল প্রদান করতে পারছে না। আর এই রাজযোগের প্রভাবে তো
তার জীবনে ডিভোর্স বা এরকম কিছু ঘটছে না। সেজন্য মা অবশ্যভাবে তুমি এই রাজযোগের পূর্ণ সুফল নেবার জন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে, কারণ তোমার সপ্তমপতি রবি অত্যন্ত ভাবে দুর্বল, আর তোমার মধ্যে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা। কেন, কি জন্য ভক্তগণ, যারা তোমরা মানসিক অস্থিরতা দ্বারা ভুক্তভোগী, তোমরাও অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। দেখো আমাদের মনকে কোন গ্রহ কন্ট্রোল করে? আমাদের মনকে কন্ট্রোল করে থাকে চন্দ্র। আর এখানে চন্দ্র বৃশ্চিকে চন্দ্র একেতেই দুর্বল। বৃশ্চিকে প্রথম 3 ডিগ্রিতে চন্দ্র নিচস্থ, বাকি 27 ডিগ্রিতে চন্দ্র দুর্বল। আর এখানে সেই দুর্বল চন্দ্রের সাথে রাহু মিলিত হয়ে চন্দ্রের সমস্ত গুণাগুণকে নষ্ট করেছে। সেজন্য মা এই দুটি সমস্যার জন্য অবশ্যভাবে তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের সহায়তা নেবে। আমরা আলোচনায় ফিরে আসি। আর দীপান্বিতা দেবী স্ক্রিনের নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিতে পারেন এবং যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আমরা যে জায়গাটি নিয়ে আলোচনা করব, যে ধনু, একজন ধনু লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্য কারক গ্রহ তথা মারক গ্রহ কে বা কারা। যদি তোমার লগ্ন হয় ধনু, তাহলে তোমার পক্ষে রাজ্য কারক গ্রহ হলো রবি, এবং তোমার ক্ষেত্রে মারক গ্রহ হলো বৃহস্পতি, শুক্র, বুধ এবং শনি। তাহলে আবার বলছি, একজন ধনু লগ্নের ব্যক্তির পক্ষে, সে পুরুষ হোক বা নারী, তার পক্ষে রাজ্য কারক গ্রহ হলো রবি, আর তার ক্ষেত্রে মারক গ্রহ কে বা কারা, তার ক্ষেত্রে মারক গ্রহ হলো বৃহস্পতি, শুক্র, বুধ এবং শনি। এবার আমরা ছবির মাধ্যমে সেটিকে দেখে নেব। ভক্তগণ, তোমরা অবশ্যভাবে মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। যদি আমাদের লগ্ন হয় এটা, তাহলে এই লগ্নের পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই রাজ্য কারক গ্রহকে রবি। আর মারক গ্রহগুলো আবার বলে দিচ্ছি, যে মারক গ্রহ হলো বৃহস্পতি, শুক্র, বুধ এবং শনি। এবার আমরা জানবো একজন মকর লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্য কারক গ্রহ কে বা কারা এবং মারক গ্রহ কে বা কারা। তাহলে একজন মকর লগ্নের ব্যক্তির পক্ষে রাজ্য কারক গ্রহ কে বা কারা। যদি তোমার লগ্ন হয় মকর, তাহলে তোমার পক্ষে রাজ্য কারক গ্রহ হলো শুক্র, এবং তোমার পক্ষে মারক গ্রহ হলো রাহু এবং তার সাথে শনি। আবার আমি বলছি, যদি তোমার লগ্ন হয় মকর, এবার আমরা ছবির মাধ্যমে দেখব। ভক্তগণ, তোমরা মিলিয়ে দেখবে তোমাদের জন্মকুণ্ডলী। যদি তোমার লগ্ন হয় এটা, তাহলে তোমার পক্ষে রাজ্য কারক গ্রহ কে? তাহলে তোমার পক্ষে রাজ্য কারক গ্রহ কে? সে হলো শুক্র। আর তোমার পক্ষে মারক গ্রহ কে? শনি এবং রাহু। তাহলে তোমার পক্ষে মারক গ্রহ হবে একজন মকর লগ্নের ব্যক্তির পক্ষে। এবার আমরা জানবো যে যদি আমাদের কুম্ভ লগ্ন হয়, তাহলে আমাদের পক্ষে রাজ্য কারক গ্রহ কে এবং আমাদের পক্ষে মারক গ্রহ কে? আমাদের বোধহয় সময় হবে না, তাহলে আমরা জানবো সেটিকে আজ নয় আগামী দিন। এবং আপনার সেই জ্যোতিষ জ্ঞান নিয়ে আপনি আসবেন, সেটা তো অবশ্যই আমন্ত্রণ জানিয়ে রাখবো। তার আগে জানিয়ে রাখবো দর্শকদের কিভাবে আপনারা শ্রী দেবদাসের সাথে যোগাযোগ করবেন। নোট করে নিতে পারেন, নোট করে নিন। 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি বাসস্টপ, মাসির বাড়ি ভাতৃসংঘ ক্লাবের পাশে। মাসির বাড়ি বাসস্টপে এসে ভাতৃসংঘ ক্লাবের পাশে তার নিজস্ব চেম্বার। এছাড়া উত্তর কলকাতায় তার একটি চেম্বার আছে, শ্যামবাজারে জুপিটার, 182A আচার্য প্রফুল্লচন্দ্র রোড, ফরিয়াপুকুর বাসস্টপ, টকিস হাউস সিনেমা কম্পাউন্ড। এছাড়া পাবেন তাকে গুড লাক পয়েন্ট, সল্ট লেকে, গুড লাক পয়েন্ট, A ফর অ্যাপল, E ফর ইগল, A497 কোয়ালিটি মোর, বাসস্টপ কোয়ালিটি, সেক্টর 1, সল্ট লেক, ক্যালকাটা 64। এটি হচ্ছে এই মার্কেটের দিকে ঢুকতে ডান দিকের প্রথম রাস্তায়। এছাড়া পাবেন ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। এটি হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উল্টো দিকে বিরাটি মোড় এবং বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। এই সমস্ত জায়গায় যোগাযোগ করার জন্য ফোন করবেন 26624721। এছাড়া মোবাইল নাম্বার 9830156738, অপরটি 9830337247। এছাড়া স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, আপনারা নোট করে নিন। এবং আপনাদের জীবনে কিভাবে সফলতা আসবে তা অবশ্যই আপনারা তার সান্নিধ্যে আসলে বুঝতে পারবেন। এবং বহু ব্যক্তি আমাদের কাছে চিঠি লিখেও জানিয়েছে। যাই হোক দেবদাসবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনার এই জ্যোতিষ ভান্ডার নিয়ে আপনি আগামী বৃহস্পতিবার অবশ্যই আসবেন। তাহলে আমাদের যে আলোচনা বাকি থাকলো আমরা তা আগামী দিন আবার এগিয়ে নিয়ে যাব, এবং তার সাথে সাথে তোমাদের অসংখ্য ফোন এসেছে অমৃত বর্ষার জন্য, ফোন এবং চিঠি। যে জায়গাটি আমি অমৃত বর্ষাতে আলোচনা করছিলাম সেখান থেকে আলোচনাকে আরো আগে এগিয়ে নিয়ে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি সমস্যা এবং সমাধান। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি।